আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটা হচ্ছে তোমার বড় প্রশ্ন। রাজনৈতিক তত্ত্ব হলো মানব সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি রাষ্ট্র, সরকার, সমাজের প্রকৃতি, উদ্দেশ্য এবং মূল বৈশিষ্ট্য সম্পর্কিত। ওখানে কয় রেপ দাও একটা ধারণা, অনুমান এবং কথা এবং মানুষের সাথে রাজনৈতিক সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক জীবনের সাথে জড়িত ডয়-শূন্য ড় লেখো ওখানে। জড়িত ধারণা, এইটুকু হচ্ছে তোমার রাজনৈতিক তত্ত্ব কাকে বলে। ঠিক আছে, তার সংজ্ঞা। তারপর দেখো রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা। এই যে যে প্রশ্নটা, এর আসল উত্তর হচ্ছে এটা। 1 নাম্বার আছে সমাজ গঠনে। এই সমাজ গঠনের রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা কি থাকে? রাজনৈতিক তত্ত্ব সমাজকে গঠন করে। কি সমাজকে গঠন করে? এটি সরকার কিভাবে কাজ করবে, নাগরিকদের কি অধিকার থাকবে এবং সমাজের নীতি কি হবে তা নির্ধারণ করে। আচ্ছা, গঠন করে আছে, ওখানে একটা দাড়ি দাও। মানে এটা হচ্ছে সমাজ গঠনে রাজনৈতিক তত্ত্বের কি ভূমিকা থাকে বা প্রাসঙ্গিকতা থাকে। পরেরটা সমস্যার সমাধানে। রাজনৈতিক তত্ত্ব সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য একটি কাঠামো প্রদান করে। ঠিক আছে, পরেরটা নীতি নির্ধারণ। রাজনীতিবিদ এবং অর্থনীতি কি এবং নীতি নির্ধারকেরা তাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ততে ছয় দীর্ঘি না ছয় রশ্মি হবে? ঠিক আছে, থাকো, অসুবিধা নেই। সিদ্ধান্ত নিতে রাজনৈতিক তত্ত্বের উপর নির্ভর করে। পরেরটা কি আছে? সচেতনতা বৃদ্ধি হবে। বয় রি দাও, বয় রশ্মিকাটা কেটে দাও। রাজনৈতিক তত্ত্ব নাগরিকদের তাদের রাজনৈতিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কিত কয় রেপ দাও। সচেতন করে তোলে। পরেরটা ভবিষ্যৎ পরিকল্পনা। রাজনৈতিক তত্ত্ব ভবিষ্যৎ সমাজে, ওখানে সমাজে না, ভবিষ্যৎ সমাজ কেমন হবে, জয় কাটটা কাটো, এবং তার একটি কেমন হবে তার একটি ধারণা দেয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করে। পরেরটা এখানে যদি 5 মার্কের আসে তাহলে তার উপসংহার হবে এটা। রাজনৈতিক তত্ত্ব একটি গতিশীল এবং বর্ধমান না, বর্ধমান, ওখানে দটা কাটো, ধর উপর একটা রেপ দাও, ক্রমবর্ধমান ক্ষেত্র। এটি সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত, হ্যাঁ, পরিবর্তিত, আরেকটা ত লেখো উপরে, লিখেছ, পরিবর্তিত হয়। তারপর রাজনৈতিক তত্ত্বের জ্ঞান আমাদের সমাজকে আরো ভালোভাবে বুঝতে এবং একটি ন্যায়সঙ্গত ও সুখী সমাজ গঠনে সাহায্য করে। এবার দেখো, তোমাদের এবার সিলেবাসের এই অংশ থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। সেটা হতে পারে 5 নাম্বারের বা 10 নাম্বারের। যদি 5 মার্কের প্রশ্ন আসে তাহলে শুধুমাত্র প্রথম যেটুকু আছে সেটুকু লিখলেই হবে। যদি বাই চান্স 10 মার্কের এসে যায় তাহলে প্রথম এবং দ্বিতীয় পার্ট দুটো একসঙ্গে মিক্সড করে লিখতে হবে। রাষ্ট্রের প্রকৃতি, ওখান থেকে দেখো ওই পর্যন্ত তো একই রকম আছে। রাষ্ট্র কি, এর উদ্দেশ্য কি এবং এর ক্ষমতা কি হবে, এই সম্পর্কে রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। ভবিষ্যৎ পরিকল্পনা এটুকু একই রকম আছে তো। তো রাষ্ট্রের প্রকৃতি কি, রাষ্ট্রের প্রকৃতিতে কি বলেছে? রাষ্ট্র কি, এর উদ্দেশ্য কি এবং এর ক্ষমতা কি হবে, এই সম্পর্কে রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি? সেগুলো এটা হচ্ছে রাষ্ট্রের সংক্রান্ত, উৎপত্তি সংক্রান্ত যে ধারণাগুলো আছে ওইগুলো পড়লে ওগুলো জানা যায়। যেমন ওই যে আমরা একটা হচ্ছে তোমার ওই কি যেন বলে, সামাজিক যুক্তি মতবাদ ছিল একটা, আর একটা ঐশ্বরিক মতবাদ ছিল, আর একটা কি ছিল, বল প্রয়োগ মতবাদ ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার ঐতিহাসিক বিবর্তনবাদ ছিল না। ওগুলো তো পড়ানো হয়নি, ওগুলো সামনের বার দেখি আছে কিনা। তারপর দেখো সরকারের রূপের কিন্তু অনেক আছে তোমার, এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, গণতান্ত্রিক সরকার আছে, তারপর একনায়কতান্ত্রিক আছে, তারপর মোনার্কি আছে মানে রাজতান্ত্রিক আছে, তারপর একদলীয় শাসন, বহুদলীয় শাসন, তারপর আছে তোমার কমিউনিস্ট পার্টির ওদের কি বলে সমাজতান্ত্রিক সরকার, এরকম বহু এবং বিচিত্র রকমের সরকার আছে। পরেরটা দেখো, রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন ধরনের সরকারি সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে। এখানে শুধু এইটুকু আছে, সরকারের বিভিন্ন রূপ আছে ওইগুলো নিয়েও আলোচনা করে। তারপর আছে ন্যায় বিচার। রাজনৈতিক তত্ত্ব ন্যায় বিচারের ধারণা এবং
কিভাবে একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলা যাবে সে সম্পর্কেতে কয় রেপ দাও, সম্পর্কে আলোচনা করে। তো এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এর উপরেও আলোচনা করবে আমাদের এই রাজনৈতিক তত্ত্ব। পরেরটা আছে স্বাধীনতা। আবার এই যে কটা 5টা না 6টা আছে এখানে, এখানে 5টা পয়েন্ট আছে, আগে মুখস্থ করবা, তারপর ভিতরে এক এক লাইন করে লেখা, ওগুলো সাথে সাথে হয়ে যাবে। রাজনৈতিক তত্ত্ব, ব্যক্তির স্বাধীনতা এবং রাষ্ট্রের ক্ষমতার মধ্যে সম্পর্কতে আবার দাও। ক্ষমতার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা, 9 আকার দিয়েছো, আলোচনা করে। তারপর আছে সমতা। সমতা মানে আছে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক তত্ত্ব সমাজে ক্ষমতা কি সমতার প্রয়োজনীয় এবং কিভাবে, ওখানে প্রয়োজনীয়তা হবে, হ্যাঁ, তো কিভাবে সমাজে সমতার প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তা লিখেছো, এবং কিভাবে সমতা অর্জন করা যায় সে সম্পর্কে আলোচনা করে। আবার সম্পর্কেতে রেপ দাও, একটাও রেপ নেই কিন্তু, পরেরটা দিয়েছো, আলোচনা করে। এটা সমতা গেল। এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট কি রাজনৈতিক তত্ত্বের আলোচনার বিভিন্ন দিক, ঠিক আছে। পরে একেবারে সবার শেষে গিয়ে উপসংহার ওই একরকমই আছে, রাজনৈতিক তত্ত্ব হলো একটি গতিশীল এবং ক্রমবর্ধমান ক্ষেত্র। মানে এটা কিন্তু এক জায়গায় থেমে নেই, হ্যাঁ, থেমে থাকলে হ্যাঁ এক্সট্রা আরো 5টা পয়েন্ট লিখতে হবে এখানে। আর উপসংহারটা, এটা একটা ইউনিভার্সাল উপসংহার, খুব ভালো লিখেছে কিন্তু এখানে, হ্যাঁ। এর কারণ কি দেখো, গতিশীল এবং ক্রমবর্ধমান ক্ষেত্র লিখেছে। মনে করো এক পর্যায়ে কয়েক সাল পর্যন্ত একই রকম কয়েকটা থিওরি লিখলো, আস্তে আস্তে গিয়ে যখন যুগ পরিবর্তন হবে, এক যুগের থেকে অন্য যুগ আসবে, তখন এই তোমার এই থিওরিগুলো কিন্তু সেই সময়ের জন্য আর কাজে লাগবে না। তো যত দিন যাবে, যত নতুন নতুন সরকার আসবে দেশে, নতুন নতুন নীতি নির্ধারণ হবে, ওই অনুযায়ী নতুন নতুন তত্ত্ব তৈরি করতে হবে, রাজনৈতিক তত্ত্ব, বুঝা গেল। তাহলে সেটা যুগোপযোগী থাকবে, মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে। পরে কি লিখেছে, এটি সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। সমাজ যেদিকে যাবে তত্ত্ব সেইভাবে পরিবর্তন হবে। রাজনৈতিক তত্ত্বের জ্ঞান আমাদের কি করে সমাজকে আরো ভালোভাবে বুঝতে এবং একটি ন্যায়সঙ্গত ও সুখী সমাজ গঠনে সাহায্য করে। এবার শুধু ওই 5টা পয়েন্ট মুখস্থ করে ফেলো শেষে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে।